কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশ যখন উত্তাল, নিশ্চয়ই দেখেছিলেন প্রত্যেকটা খবরের দিকে গোটা বিশ্বের নজর ছিল, এখনো আছে। জাতিসংঘ পর্যন্ত বাংলাদেশের এই চরম অস্থিরময় পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সেই উত্তেজনাময় পরিস্থিতিতে বাংলাদেশের রাস্তায় দেখা গিয়েছে জাতিসংঘের সাঁজোয়া যান। সত্যি কি তাই? দেশটার পরিস্থিতি এখন একটু স্বাভাবিক হয়েছে ঠিকই, কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। হঠাৎ করে বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের সাঁজোয়া যান নিয়ে কেন টহল দিচ্ছিল? কারণটাই বা কি? কখন জাতিসংঘ এই ধরনের যুদ্ধযান পাঠায় জানেন? যার কারণে এত বিতর্ক, এমনকি বিষয়টা জাতিসংঘ পর্যন্ত চোখ এড়িয়ে যায়নি। তারাও এটা নিয়ে কথা বলছে। বাংলাদেশ সরকারকেও জবাবদিহি করতে হচ্ছে কেন তারা জাতিসংঘের সাঁজোয়া যান ব্যবহার করেছে। তার উপর বিশেষ করে কোটা বিরোধী আন্দোলনে যখন গোটা বাংলাদেশ জুড়ে এক অস্থিরময় পরিস্থিতি চলছে, এক্ষেত্রে বাংলাদেশ সরকারের যুক্তি কি? আর যুক্তি দিয়েও কি রেহাই মিলবে? নতুন করে বিতর্ক শুরু হবে না তো? জাতিসংঘের কাছে এই প্রসঙ্গে মুখ পুরল না তো বাংলাদেশ সরকারের? বাংলাদেশের কাণ্ডে অবাক জাতিসংঘ। এমন যান কখন ব্যবহার করা যায়? কোটা বিরোধী আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়। কি সেই ভিডিও? যেখানে দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া যানে লেখা রয়েছে ইউএন, এই অক্ষর দুটো। বলতে পারেন এটা জাতিসংঘের লোগো। একগুচ্ছ প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি বাংলাদেশ সরকার পরিস্থিতি সামাল দিতে জাতিসংঘের কোনো যান ব্যবহার করছে? কিন্তু কেন? পরিস্থিতি কি তাহলে ঠিক ততটাই মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সাহায্য চাইতে হচ্ছে জাতিসংঘের কাছে? অভ্যন্তরীণ বিষয়টা কি তাহলে বড় ধরনের গৃহযুদ্ধে পরিণত হলো? দেখুন, জাতিসংঘের সাঁজোয়া যান অন্য দেশে পাঠানো একেবারেই নতুন কোনো ব্যাপার নয়। তাহলে এত কথা উঠছে কেন? আসলে যে পরিস্থিতিতে জাতিসংঘ এমন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে, সেই পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে কিনা সেটাই তো বড় প্রশ্ন। খবরটা কিন্তু জাতিসংঘ পর্যন্ত পৌঁছে যায়। জাতিসংঘের মুখপাত্র অভিযোগও করেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় জাতিসংঘের প্রতীকসহ কিছু যান ব্যবহার করা হলেও করা হতে পারে। বাংলাদেশের আন্দোলনটা প্রথম দিকে ছিল নিখাত ছাত্র আন্দোলন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি জাতিসংঘ কোনো রকম পদক্ষেপ নিয়েও থাকে, তাহলে গোটা বিশ্বের কাছে জাতিসংঘের একটা ইমেজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক স্পষ্ট যুক্তি দিয়েছেন এবং বিষয়টাকে রীতিমতো জোর দিয়ে বলেছেন, জাতিসংঘের সৈন্য আর পুলিশ দিয়ে সাহায্যকারী দেশগুলো কেবল তখনই জাতিসংঘের প্রতীকী সরঞ্জাম ব্যবহার করবে যখন তারা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে কাজ করবে। এছাড়া যখন জাতিসংঘের কোনো মিশনের নির্দেশ পালন করবে, একমাত্র তখনই এমনটা করা যায়। কিন্তু এই নিয়মের আওতায় কি বাংলাদেশ রয়েছে? ডুজারিক যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যায় বাংলাদেশ যদি জাতিসংঘের সাঁজোয়া যান ব্যবহার করেও থাকে, তাহলে সেটা কতটা যুক্তিযুক্ত হয়েছে কি মনে হয় আপনার? এর ব্যাখ্যায় অবশ্য পরে আসছি। বাংলাদেশের যুক্তি কি? সত্যি কি জাতিসংঘের সাঁজোয়া যান ব্যবহার করেছে? দেখুন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যখন গোটা বিশ্ব উদ্বেগ প্রকাশ করছে, বড় বড় গণমাধ্যমে হেডলাইন হচ্ছে, তখন বিষয়টা বাংলাদেশ সরকারকেও যথেষ্ট ভাবিয়েছে। একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার এভাবে যে বিস্ফোরণের আকার নেবে তাকে জানতো। আর তাছাড়া ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে কম প্রশ্নের মুখে পড়তে হচ্ছে না বাংলাদেশ সরকারকে। পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়ার পথে থাকলেও সেই বিষয়টা নিয়ে কিন্তু জটিলতা থেকেই গিয়েছে। বিশেষ করে যখন জাতিসংঘ বিষয়টাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, কথা বলছে, তখন সেটা তো যথেষ্ট ভাববারই বিষয়। এক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কি বলছেন জানেন? তার দাবি, সেনাবাহিনীর সাঁজোয়া জানে যে জাতিসংঘের লোগো ছিল তা ভুল করে নাকি মোছা হয়নি। আসলে এক্ষেত্রে জাতিসংঘের কোনো যান ব্যবহার করাই হয়নি। তার কথায়, এই যানগুলো একটা সময় শান্তিরক্ষা মিশনে ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু সেই লোগো মোছা হয়নি। সেই লোগোগুলো পরে মুছে দেওয়া হয়। কিন্তু বিষয়টা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে ইউএন এর লোগো না মুছেই কেন সেই যান বাংলাদেশে নামানো হলো? বিতর্ক তৈরির জায়গা রয়েছে বলেই কিনা বিতর্কটা তৈরি হলো? তা না হলে তো এত কথা উঠতই না, এত প্রশ্নও আসতো না। শুধু তাই নয়, বিষয়টা নিয়ে জাতিসংঘ এত কথা বলার সুযোগই পেত না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই যুক্তি আপনি কতটা যুক্তিগ্রাহ্য বলে মনে করছেন? অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা। এবার আসা যাক পরের পয়েন্টে। দেখুন, জাতিসংঘের মুখপাত্র বলেছেন, জাতিসংঘের লোগো শুধুমাত্র ব্যবহার করা যায় শান্তিরক্ষা মিশনে।
এটা কিছুক্ষণ আগেই বললাম। অপরদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কথায় এই ধরনের যান নাকি বাংলাদেশ জাতিসংঘের শান্তি মিশনে ভাড়া দিয়েছিল। এখানে যে বিষয়টা নিয়ে জটিলতা তৈরি হয়েছে, বলা ভালো প্রথম তৈরি হয়েছিল যে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের পরিস্থিতিকে সামাল দিতে জাতিসংঘ কি এটা একটা শান্তি মিশন বলে মনে করছিল, তাই এই সাজোয়া যান পাঠালো। এর উত্তর এতক্ষণে পাওয়া গেছে, কিন্তু পরের প্রশ্নটা হলো বাংলাদেশ যে বলছে জাতিসংঘের শান্তি মিশনে এই যান ভাড়া দেওয়া হয়েছিল, সেটা কতটা যুক্তিযুক্ত? এই পাওয়ার কি বাংলাদেশের হাতে রয়েছে? পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী নিয়োজিত রয়েছে। তারা যে সরঞ্জাম ব্যবহার করে সেখানে কিন্তু এই ইউএন লেখা থাকে, আর সেই সমস্ত সামরিক সরঞ্জাম সাদা রঙের হয়, যার কারণে এত বিভ্রান্তি তৈরি হয়েছে বাংলাদেশের মাটিতে। এবার দেখুন, জাতিসংঘের নির্ধারিত কাজ ছাড়া তো এই ধরনের জাতিসংঘ লেখা যানবাহন ব্যবহার করা যাবে না। বাংলাদেশের বহু সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন সাদা রঙের এই সমস্ত যান সম্প্রতি জাতিসংঘ মিশন থেকে ফিরেছে, কিংবা নতুন কোনো মিশনে যাওয়ার জন্য প্রস্তুতিতে আছে, যার কারণে এগুলোর রং সাদা। আসলে বাংলাদেশ কিন্তু জাতিসংঘের শান্তি মিশনের সঙ্গে যুক্ত। যদি 1988 সাল থেকে রিপোর্টের দিকে তাকান, শান্তিরক্ষা মিশন শুরু হবার পর এখনো পর্যন্ত প্রায় 40টি দেশ এবং স্থানে প্রায় 63টি শান্তিরক্ষা মিশন শেষ করেছে। আর এই সমস্ত মিশনে বাংলাদেশের সামরিক বাহিনী থেকে অংশ নিয়েছে প্রায় 1,67,000 সদস্য। সংখ্যাটা নেহাত কম নয়। আর তাছাড়া এই বিষয়টা নিয়ে বাংলাদেশের যথেষ্ট গর্বের জায়গাও রয়েছে। যেহেতু শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে দেশটা, এখনো পর্যন্ত বিশ্বের প্রায় 12টা দেশে বাংলাদেশের প্রায় 7,000 শান্তিরক্ষী রয়েছে। বাংলাদেশ যখনই কোনো শান্তিরক্ষা মিশনে যায়, সেখানে জাতিসংঘের নির্ধারিত ঠিক এই ধরনের সামরিক কিংবা অন্যান্য সরঞ্জাম নিয়ে যায়। এক্ষেত্রে আবার জাতিসংঘ বাংলাদেশকে ভাড়া দেয়। সোজা কথায় বলতে পারেন, এই সমস্ত সরঞ্জাম আনা নেওয়া করা, মিশনে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য ওই সংশ্লিষ্ট দেশগুলোকে জাতিসংঘ অর্থ দেয়। ধরুন কোনো মিশনে যাওয়ার প্রয়োজন পড়েছে, তখন জাতিসংঘের তরফ থেকে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হলো ঠিক কোন কোন ধরনের সরঞ্জাম লাগবে। শুধু তাই নয়, তার একটা তালিকা দেওয়া হয়। প্রথমে বাংলাদেশ সেই সমস্ত সরঞ্জাম নিয়ে যায়, বিপরীতে জাতিসংঘ ভাড়া দেয়। যখন মিশন শেষ হয়, সেই সমস্ত সরঞ্জাম আবার বাংলাদেশে ফেরত আনা হয়, এমনটাই বলছে বিবিসির রিপোর্ট। মিশন শেষ হবার পর ওই সমস্ত সংশ্লিষ্ট সরঞ্জাম যখন ফিরে আসে, তখন বাংলাদেশ সেনাবাহিনী নিজ দেশে সেগুলো ব্যবহার করতে পারে, কিংবা অন্য কোনো শান্তিরক্ষা মিশনে সেগুলো নিয়ে যেতে পারে। কিন্তু সমস্যাটা কোথায় বলুন তো? যদি জাতিসংঘের কাজে সেগুলো ব্যবহার না করা হয়, নিয়োজিত না থাকে, তাহলে সেখানে কখনোই ইউএন লেখা থাকতে পারবে না। এটাই জাতিসংঘের নিয়ম। আর তাছাড়া জাতিসংঘ মিশনের সেনাবাহিনী কিভাবে মোতায়েন হবে, কিভাবে জিনিসপত্র অস্ত্রশস্ত্র পরিচালিত হবে, সেটা নিয়ে কিন্তু শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশ আর জাতিসংঘের মধ্যে সমঝোতা স্মারক রয়েছে। অর্থাৎ বাংলাদেশ আর জাতিসংঘের মধ্যেও কিন্তু তেমন স্মারক রয়েছে। বাংলাদেশ নিয়ে জাতিসংঘ এত চিন্তিত কেন? এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর যুক্তি, শান্তিরক্ষা মিশনে থেকে ফিরে আসা ওই সরঞ্জামগুলোতে ইউএন কথাটা মুছে দিতে ভুলে গেছে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এই বিষয়টা যেমন জাতিসংঘের উদ্বেগ বাড়িয়েছে, তেমনি বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও কিন্তু জাতিসংঘ বারংবার কথা বলেছে। বিশেষ করে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সাফ জানিয়েছেন, বাংলাদেশে যা ঘটেছে, যে পরিমাণ গ্রেফতার আর হত্যাকাণ্ড হয়েছে, তা কিন্তু জাতিসংঘ দেখেছে। সব সহিংস কর্মকাণ্ডের তদন্ত স্বচ্ছ আর বিশ্বাসযোগ্যভাবে হওয়া উচিত। এমন একটা পরিবেশ সৃষ্টি করা উচিত যা হবে সংলাপের উপযোগী। এমনকি জরুরি ভিত্তিতে তথ্য প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। জানিয়ে দেন, বাংলাদেশকে মুক্তভাবে যোগাযোগের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশ সরকারকে অবশ্যই পূর্ণ ইন্টারনেট সুবিধা আবার চালু করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার নীতি আর মান নিশ্চিত করতে হবে। দেখুন, এখন ধীরে ধীরে বাংলাদেশ স্বাভাবিকের পথেই যাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে নিয়ে এখনো পর্যন্ত চর্চা চলছে। তাছাড়া দেশটার অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তো কম বিতর্ক নেই। সেখানেও সরকার পক্ষ আর বিরোধী পক্ষের মধ্যে চলছে কাদা ছোড়াছুড়ির খেলা। ছাত্ররা ন্যায্য রায় পেয়েছে ঠিকই, কিন্তু বর্তমানে পরিস্থিতি যে পয়েন্টে রয়েছে, আন্দোলন ধীরে ধীরে পরিণত হচ্ছে সরকার বিরোধী আন্দোলনে। সেই জায়গায় দাঁড়িয়ে পুরো পরিস্থিতি স্বাভাবিক কবে হবে তা এখনই বলা যাচ্ছে না। আর তাছাড়া নতুন করে যে আন্দোলন দানা বাঁধবে না, এমন সম্ভাবনাও আপনি উড়িয়ে দিতে পারবেন না। বারংবার আন্তর্জাতিক মহলগুলোর নানান প্রশ্নের মুখে পড়ছে বাংলাদেশ সরকার। কোথাও গিয়ে জবাবদিহি করতে হচ্ছে। আশা করি খুব দ্রুত বাংলাদেশ শান্ত হবে। যে দেশকে গোটা বিশ্ব শান্তিপ্রিয় দেশ হিসেবে চেনে, সেই দেশকে মানুষ অন্য কোনো বিক্ষুব্ধ আন্দোলনের নামে পরিচিতি দেবে না। এটা কখনোই
কাম্য নয়। রিপোর্ট প্রথম কলকাতা।